হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ গ্রামারের রাইটিং স্কিলের একটি গুরুত্বপূর্ণ পার্ট, রিপোর্ট রাইটিং। তোমরা স্কুলের এক্সাম হোক, চাকরির পরীক্ষায় হোক, সব জায়গাতেই রিপোর্ট রাইটিংটা আমাদের লিখতে হয়। আমরা রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে একটু সমস্যায় পড়ে যাই। কেন পড়ে যাই? আমরা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্স অনুযায়ী লেখা দরকার সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন থাকে। আজকের ক্লাসে আমরা সেইটাই দূর করব একটু পরে। কিন্তু তার আগে জানা যাক রিপোর্টটা আসলে কি। রিপোর্টটা হচ্ছে একটা ফ্যাকচুয়াল ডকুমেন্ট। ফ্যাকচুয়াল ডকুমেন্ট বলতে কি বোঝায়? তোমরা নিউজ পেপারে বিভিন্ন রিপোর্ট পড়ো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে ব্রিজ ভেঙে গেছে, সেখানে সমুদ্রে নৌকাডুবি হয়েছে, ওখানে বিস্ফোরণ হয়েছে, এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে, বিভিন্ন রিপোর্ট তোমরা সেখানে দেখো। এই রিপোর্টটা আমাদের এক্সামে একদম কিন্তু হুবহু নিউজ পেপারে যেরকম আসে ওই রকম লিখলে হবে না। নিউজ পেপারে আমাদের ওয়ার্ড লিমিট দেওয়া না থাকলেও আমাদের কিন্তু এক্সাম হলে বা স্কুল এক্সাম হোক বা চাকরির এক্সাম হোক, সেখানে আমাদের এই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ওয়ার্ড লিমিট বেঁধে দেয়। তাই আমাদের কিছু নির্দিষ্ট রুলস ফলো করে এটাকে লিখলে আমরা খুব সুন্দর নাম্বার পাবো। তাহলে রিপোর্ট আমরা কি জানলাম? রিপোর্ট হচ্ছে একটা ডকুমেন্ট, একটা ফ্যাকচুয়াল ডকুমেন্ট, যেখানে একটা ঘটনাকে আমরা সিকোয়েন্স অনুযায়ী আমাদের নিজস্ব ওয়ার্ড দিয়ে নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে সেটাকে আমরা একটা সুন্দরভাবে রিপোর্ট রাইটিং লিখব। এই রিপোর্ট রাইটিং যেন একটা ফ্যাকচুয়াল হয়, মানে এখানে যে তুমি ফ্যাক্টগুলো তুলে ধরবে সেগুলো যেন খুব সত্য ফ্যাক্ট হয়। এখানে যেন কোনো তুমি ইমাজিনেশন করে এই হয়েছে ওই হয়েছে ওইরকম বানানোর দরকার নেই। কারণ রিপোর্ট রাইটিং একটা ফ্যাক্টের ওপর, কোনো ঘটনার ওপর বেস করেই সেটাকে লেখা হয়। তাহলে রিপোর্ট রাইটিং তো গেল, এইটা হচ্ছে কি সেটা আমরা রিপোর্ট রাইটিং জানলাম। এবারে রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে আমাদের কনফিউশন তৈরি হয় সেগুলো ভালো করে জেনে নাও, তোমরা খাতায় নোট ডাউনও করতে পারো। যারা বিগিনার, যারা স্কুল লেভেলের পরীক্ষা দেবে তাদের জন্য এক ধরনের রিপোর্ট আসে, যারা চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আর এক ধরনের রিপোর্ট লিখতে হয়। স্কুল লেভেলে আমাদের কেমন রিপোর্ট লিখতে হয়? কোনো একটা ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টটা কি? যে কোনো বোট দুর্ঘটনা হতে পারে, কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো বহুতল ভেঙে গেছে সেটা হতে পারে, কোনো নৌকাডুবি হয়েছে সেটা হতে পারে, কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বোম ব্লাস্ট হয়েছে। এই সব ঘটনার ওপর যখন আমাদের রিপোর্ট লিখতে দেয় তখন কিন্তু আমাদের ওই রিপোর্টটাকে পাস্ট টেন্সে লেখা উচিত বা আমাদের পাস্ট টেন্সেই লিখতে হবে। ধরো তুমি কোনো একটা অ্যাক্সিডেন্ট সম্বন্ধে লিখছো, যেগুলো আমি বলে দিলাম, ওটাকে কিন্তু পাস্ট টেন্স সম্পর্কে রিপোর্ট লিখতে হবে। তোমরা যেহেতু রিপোর্টটাকে প্রথম থেকে শুরু করছো তাই জন্যে আমি একদম বেসিক লেভেল থেকে রিপোর্টটাকে শেখাচ্ছি, যাতে তোমরা চাকরির লেভেলে গিয়েও ভালোভাবে রিপোর্টটা লিখতে পারো। তোমরা যদি প্রথম রিপোর্টের নিয়মকানুনটা ভালো করে জেনে নাও তাহলে তোমরা চাকরির ক্ষেত্রেও রিপোর্টটাকে ভালো করে লিখতে পারবে। আর চাকরির ক্ষেত্রে রিপোর্ট লেখার ক্ষেত্রে কি বললাম, আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমাদের স্কুল লেভেলে যেরকম রিপোর্ট লিখবো, চাকরির ক্ষেত্রে কিন্তু সেই রিপোর্ট আমাদের লিখলে হবে না। তাহলে প্রথমে আমরা বেসিক লেভেল থেকে টপ লেভেলে যাব। প্রথমে আমরা বেসিকটা ডিসকাস করি। প্রথমে বেসিক যে আমাদের দুটো টাইপের রিপোর্ট লিখতে হয়, এক হচ্ছে ইভেন্ট আর এক হচ্ছে ইনসিডেন্ট। ইভেন্ট কি? ধরো যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, কোনো জায়গায় ত্রাণ বিলি হয়েছে, কোনো জায়গায় বস্ত্র বিতরণ হয়েছে, কোনো জায়গায় একটা কোনো অনুষ্ঠান হয়েছে, এই নিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে বলা হলো। তোমাদের স্কুলের একটা কালচারাল প্রোগ্রাম হয়েছে, সেই নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে বলা হলো। এটা হচ্ছে ইভেন্ট। এগুলো আমরা স্কুল লেভেলে শিখি। তাহলে কি ইভেন্ট গেল। ইভেন্টের পরে আসছে আমাদের ইনসিডেন্ট। ইনসিডেন্ট আমি কি বললাম? ওই দুর্ঘটনা, বিভিন্ন কার অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, নৌকাডুবি, কোনো বহুতল ভেঙে পড়া, কোনো ব্রিজ ভেঙে পড়া, কোনো টেররিস্ট অ্যাটাক হওয়া, কোনো বোম ব্লাস্ট হওয়া, এগুলো হচ্ছে কোনো ইনসিডেন্টের মধ্যে পড়ে, ঘটনার মধ্যে। এই দুটো পেরিয়ে আমাদের চাকরির লেভেলে একটু টাফ রিপোর্ট আমাদের লিখতে দেয়, যেটা হচ্ছে অপিনিয়ন বেসড। অপিনিয়ন কি? ধরো রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছে, এই নিয়ে একটা রিপোর্ট লেখো। তাহলে এই দুটোর সাথে কি এইটার কোনো মিল থাকবে? রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছে, এটা কিন্তু তোমার মতামত জানতে চাওয়া হয়েছে, ওইগুলোর থেকে আমরা কিভাবে সলিউশন করতে পারি। ধরো তোমাকে বললো এখনকার স্টুডেন্টদের মধ্যে মোবাইল নিয়ে ঘাঁটার প্রবণতা বা মোবাইল নিয়ে সময় কাটানোর প্রবণতা বেশি দেখা যাচ্ছে, এর
রিমেডি হিসাবে একটা রিপোর্ট লেখো, তখন কি আমাদের এই দুটো ফলো করলে হবে? হবে না। ধরো তোমাকে বলে দিল এখনকার জেনারেশনের মধ্যে বই পড়াতে অনীহা দেখা দিচ্ছে, এই নিয়ে একটা রিপোর্ট লেখো, তাহলে এই নিয়ে কি আমাদের এই দুটোর মধ্যে লিখলে হবে? হবে না। তাই চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমাদের অপিনিয়ন বেসড রিপোর্ট বেশি এসে থাকে। অনেক সময় একটু লোয়ার লেভেলের পরীক্ষার দিকে ওই বোট উল্টে গেছে, নৌকা ডুবি হয়েছে, এসে যেতে পারে। তাই আমাদের এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই 3টে রিপোর্টই আয়ত্ত করতে হবে। কেন আয়ত্ত করতে হবে? কারণ এই দুটো রিপোর্ট যদি আমরা ভালোভাবে শিখে যাই, অপিনিয়ন বেসড যখন আমরা রিপোর্ট লিখব তখন আমাদের ব্রেনটা রিপোর্ট লেখার ক্ষেত্রে অনেকটাই তৈরি হয়ে যাবে। তখন আমরা অপিনিয়ন বেসড রিপোর্টটাও খুব ভালোভাবে লিখতে পারবো। আর যদি হঠাৎ করে পরীক্ষাতে কোনো রকম ইভেন্ট বা ইনসিডেন্ট এসে যায়, তখন কিন্তু তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। তাই যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য ইভেন্ট আর ইনসিডেন্ট, যারা চাকরির পরীক্ষার্থী তারা ইভেন্ট, ইনসিডেন্ট, অপিনিয়ন সবকটাই শিখবে। আমি প্রত্যেকটা রিপোর্টই তোমাদের বলে দেবো। এবারে কিছু রুলস দেখা যাক। ইভেন্ট প্রথমে আসা যাক, ইভেন্ট আর ইনসিডেন্ট। ইভেন্ট আর ইনসিডেন্ট যখনই লিখবে রিপোর্টে তখন পাস্ট টেন্স ব্যবহার করবে। আর অপিনিয়ন লেখার ক্ষেত্রে আমরা পাস্ট, প্রেজেন্ট দুটোই ব্যবহার করতে পারি। ফিউচারটা খুব কম, ওটা যখন আমরা অপিনিয়ন বেসড আমি তোমাদের ডেমো করে দেখাবো তখন ওটা আমি বুঝিয়ে দেবো। আগে ইভেন্ট আর ইনসিডেন্টটা ভালো করে বোঝো, তারপরে আমরা অপিনিয়নে আসছি। প্রথম গেল পাস্ট টেন্স। দ্বিতীয়ত এখানে কোনো রকম নিজের ভাবনা চিন্তা বা কোনো ইমাজিনেশন এইরকম কিছু ইউজ করবে না, যেটা ফ্যাক্ট সেটাই তুলে ধরবে। তৃতীয়ত কি, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন এইগুলো ইউজ করবে না। ফার্স্ট পার্সন কি আই, উই, সেকেন্ড পার্সন কি ইউ, সবসময় থার্ড পার্সনে রিপোর্টটা লিখবে। ক্লিয়ার? সেটা অপিনিয়নের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য, কিন্তু আমরা অপিনিয়নটা পরে আসছি। এইবার হচ্ছে সবসময় ইনডাইরেক্ট স্পিচে লিখবে ইভেন্ট আর ইনসিডেন্ট, এই দুটো রিপোর্ট অপিনিয়নের ক্ষেত্রেও তাই। এরপরে আসছে কি প্যাসিভ ভয়েস। আমরা ইভেন্ট আর ইনসিডেন্টের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ইউজ করে থাকি, ওটাকে প্যাসিভ ভয়েসে লিখবে। আমি প্যাসিভ ভয়েসের ক্লাস খুব শীঘ্রই দিয়ে দেবো। এই গেল আমাদের যে বেসিক যে রুলসগুলো সেটা ইভেন্ট আর ইনসিডেন্ট নিয়ে। অপিনিয়নের ক্ষেত্রে কি, অপিনিয়নের ক্ষেত্রে পাস্ট, প্রেজেন্ট দুটো টেন্সই ইউজ করা যায়। ওখানে কিন্তু ওই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ইউজ করবে না, ওখানেও থার্ড পার্সন ইউজ করবে। ওখানেও ইনডাইরেক্ট স্পিচ, ওখানেও কোনো ইমাজিনেশন রাখবে না, ওখানেও কোনো ফ্যাক্টের ওপর নির্ভর করে লিখবে, যেটা আমি তোমাদেরকে বলে দেবো। এই হচ্ছে বিভিন্ন রুল, তোমরা এটা আমার কথা শুনে খাতায় লিখে রাখতে পারো। এইবারে আসা যাক একটা স্ট্রাকচারে, যে আমরা কোন স্ট্রাকচারে রিপোর্টটাকে লিখব। এই যে স্ট্রাকচারটা আমি অনেকগুলো রিপোর্ট পড়ার পরে এই যে আমি স্ট্রাকচারটা তৈরি করেছি, যাতে তোমরা খুব সহজে একটা রিপোর্ট কমন না এলেও সেই একটা রিপোর্ট পরীক্ষা হলে লিখে আসতে পারো। সেই স্ট্রাকচারটা তোমরা ভালো করে বুঝবে। এই স্ট্রাকচারটা বোঝার পর আমি তোমাদের একটা ইভেন্ট, একটা ইনসিডেন্ট, একটা অপিনিয়ন বেসড এই 3টে রিপোর্টই করে দেখাবো। কিভাবে আমরা ওটাকে করলাম এই স্ট্রাকচারকে ফলো করে। তাহলে প্রথমে আমাদের দেখা যাক স্ট্রাকচার। প্রথমে তোমরা সবাই জানো একটা হেডিং বা টাইটেল থাকে রিপোর্টের, তারপরে বাই স্টাফ রিপোর্টার, এটা আমরা লিখে থাকি রিপোর্টের ক্ষেত্রে। লেখার ক্ষেত্রে প্রথমে হেডিং, তারপরে বাই স্টাফ রিপোর্টার, এরকমভাবে লিখে দিলে। এইবারে আসে যাক মেন যে বডি, সেটার উপরে প্রথমে থাকে কি প্লেস আর ডেট। প্লেস আর ডেট কলকাতা 15th August 2020 এইরকমভাবে লিখতে পারো। তাছাড়াও আর একটাভাবে লিখতে পারো, উপরে কলকাতাটা লিখে নিচে 10th August 2020 এরকমও লিখতে পারো। যখন আমরা ডেমোতে আসবো তখন তোমরা ওটা আরও ভালোভাবে দেখে নেবে। এবারে আসছে আমাদের মেন রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, যে রিপোর্টটাকে আমরা লিখবো সেটার ভূমিকা। প্রথমেই আসছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আমরা রিপোর্টটাকে কীভাবে শুরু করব। সেটা ইভেন্ট হতে পারে, ইনসিডেন্ট হতে পারে, অপিনিয়ন হতে পারে। প্রথমে ইভেন্ট, ইনসিডেন্ট, অপিনিয়ন এটা নিয়ে গোলানোর দরকার নেই। প্রথমে আগে স্ট্রাকচারটা দেখে নাও ভালো করে। প্রথমে আমরা রিপোর্টটাকে কিভাবে শুরু করছি। হোয়াট, প্রথমে আমরা হোয়াট মানে কি, রিপোর্টটা কি সেই নিয়ে। হু মানে কি, কে। কিন্তু এখানে হু বলতে আমরা কি বোঝাবো? হু বলতে যদি আমরা ইভেন্ট লিখি, কে অর্গানাইজড করেছে সেই ইভেন্টটা। হোয়াট মানে কি, ওই ইভেন্টটা কি নিয়ে তৈরি হয়েছে। সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, সেটা ওই যে বললাম ক্লথ ডিস্ট্রিবিউশন হতে পারে, আই ক্যাম্প হতে পারে, যে কোনো হতে পারে। হোয়েন,
ওই যে ঘটনাটা বা ওই যে ইভেন্টটা কখন হয়েছে, হোয়ার, ওই ইভেন্টটা কোথায় হয়েছে, একটা জায়গা লিখতে হবে তো আমাদের যে এই ইভেন্টটা এখানে হয়েছে। তাহলে এটা কিন্তু ইনসিডেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য? ধরো কোনো গাড়ি দুর্ঘটনা ঘটেছে, হোয়াট, কি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে, বাস হতে পারে, যা ইচ্ছা হতে পারে। হু, হু মানে কি, কে দুর্ঘটনা ঘটিয়েছে, কে কে ইনজিওর্ড হয়েছে, ক্লিয়ার, বাসের ড্রাইভারের ফল্ট, কে কে ইনজিওর্ড হয়েছে। হোয়েন, অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে, শুধু অ্যাক্সিডেন্ট নয়, যেটা বোট দুর্ঘটনা হতে পারে, কোনো বহুতল ভেঙে পড়া হতে পারে, সেটার ক্ষেত্রেও প্রযোজ্য। হোয়েন কখন হয়েছে, হোয়ার ওই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে, ক্লিয়ার। তারপরে দেখো, তারপরে দ্বিতীয়তে আমরা কি এসে গেলাম, দ্বিতীয় সে ওপিনিয়নের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ট্রিকি রুল ফলো করতে হবে। সেটা যখন আমি অপিনিয়ন তোমাদের বলবো সেটাও দেখবে, কিন্তু এই যে রুলসটা এটা কিন্তু তোমাদের জানতেই হবে, ওপিনিয়ন লেখার ক্ষেত্রেও এটা প্রযোজ্য, ক্লিয়ার। তারপরে তো হোয়াট, হু, হোয়েন, হোয়ার, এই যে 4টে WH ওয়ার্ড, এটাকে ভালো করে মাথায় রাখো ইন্ট্রোডাকশান লেখার ক্ষেত্রে। সে যে কোনো ইন্ট্রোডাকশান হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, রিপোর্ট কোনো দিন মুখস্থ করবে না। তোমাদেরকে অনেকেই বলবে রিপোর্ট, একটা রিপোর্ট মুখস্থ করলে 1000 রিপোর্ট লেখো, কোনো দিন পারবে না। ধরো তুমি রিপোর্ট মুখস্থ করেছো বোট দুর্ঘটনা বা কি নৌকাডুবি, তোমার পরীক্ষায় এসে গেছে কি ব্লাড ডোনেশন ক্যাম্প, তোমার পরীক্ষায় এসে গেছে কি কোনো বহুতল ভেঙেছে, তুমি একই রিপোর্ট লিখতে পারবে? কোনো দিন পারবে না। রিপোর্ট কখনো মুখস্থ করবে না, বিশেষ করে চাকরি প্রার্থীরা তো রিপোর্ট একদমই মুখস্থ করবে না, কারণ তোমাদের এমনই রিপোর্ট পড়বে সেটা তুমি মুখস্থ করে গেলেও লিখতে পারবে না। 100টা রিপোর্ট মুখস্থ করে গেলেও ওই রিপোর্টটা কিন্তু লিখতে পারবে না। তাই রিপোর্ট সবসময় নিজে লেখার চেষ্টা করবে। কে তোমাকে রিপোর্টটা লিখে দিল সেটা তুমি ফলো করবে না, রিপোর্ট নিজে লিখবে, ক্লিয়ার। তারপরে কি আসছে 2 নম্বর পয়েন্ট, হোয়াই অ্যান্ড হাউ। হোয়াই অ্যান্ড হাউ ইভেন্ট আর ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি? হোয়াই যদি আমরা ইভেন্টে লিখি যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, ওটা কেন অর্গানাইজ করা হয়েছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে। হাউ যদি কোনো ইভেন্ট হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ওটাকে কিভাবে অর্গানাইজড করা হয়েছে, ওর ক্লাবের ছেলেরা অর্গানাইজ করে, ওটা কিভাবে অর্গানাইজ করেছে। আর যদি ইনসিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, যে কোনো দুর্ঘটনা হতে পারে, সেটা দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে, তাহলে অপিনিয়নের ক্ষেত্রেও একই রুলস প্রযোজ্য হবে, কিন্তু সেটা যখন আমরা অপিনিয়ন বেসড রিপোর্টে তোমাদের ডেমো দেবো তখন ওটাকে ভালোভাবে আরও বোঝাবো, কিন্তু এই রুলস ফলো তোমাদের করতেই হবে। তাহলে এই গেল আমাদের ইন্ট্রোডাকশান পার্টে, আমরা 2-3 লাইন বা 4 লাইনে এইরকমভাবে একটা ইন্ট্রোডাকশান করব, যেটা তোমাদের আমি ডেমো দেখাবো একটু পরে। তারপরে আসছে কি মেন কন্টেন্ট অফ রিপোর্ট। মেন কন্টেন্ট অফ রিপোর্ট মানে কি, এই যে ঘটনাটা কোথায় হয়েছে, কেন হয়েছে, কী জন্য হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, ওই সব লেখার পর রিপোর্ট নিয়ে একটু আমরা বিস্তারিত যাব। ফর ইভেন্ট মানে আমরা কি বললাম, বিভিন্ন প্রোগ্রাম হতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ডোনেশন ক্যাম্প, এইসব বিভিন্ন হতে পারে। ধরো আমরা এক্সাম্পলের খাতিরে ধরেই নিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প। হাউ ইট ইজ স্টার্টেড, ব্লাড ডোনেশন ক্যাম্পটা কীভাবে শুরু হয়েছে। ধরো কোনো গেস্ট এসেছিল, উনি ওটাকে উদ্বোধন করেছেন। হু ওয়ার দ্য গেস্ট, কারা কারা অতিথি ছিলেন। হু ইনাগুরেটেড, কে উদ্বোধন করেছিল। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার, সেখানে কী কী ঘটেছে। যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেখানে অনেকে ব্লাড দিয়েছে, ব্লাড দেওয়ার ফলে তাদেরকে আমরা কিছু গিফট দিয়েছি, ভলেন্টিয়াররা সেখানে অনেক হেল্প করেছে। এই গেল হচ্ছে ইভেন্টের ব্যাপারটা। ইভেন্ট দিয়ে তোমরা অনায়াসে 5-6 লাইন লিখে দিতে পারবে এই পয়েন্টসগুলো যদি তোমাদের মাথায় থাকে। এবারে হচ্ছে এনি ইনসিডেন্ট, এই যে বললাম দুর্ঘটনা। ধরো আমরা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি বলবো, হোয়াট মেজার্স অর অ্যাকশনস ওয়ার টেকেন। ওই যে অ্যাক্সিডেন্টটা আমরা রিপোর্টটা লিখলাম, তার জন্য কি কি অ্যাকশান নেওয়া হয়েছে। ধরো কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ এসছে, পুলিশ এসে কিছু অ্যাকশান নিয়েছে, জনতা কিছু ভাঙচুর করেছে, এরকম অ্যাকশান হয়েছে। হাউ এভরিওয়ান রিয়াক্টেড, ওই বললাম জনতা কীভাবে রিয়াক্ট করেছে অ্যাক্সিডেন্টের পর, গাড়ি ভাঙচুর করেছে না গাড়ি জ্বালিয়ে দিয়েছে, সেটা তোমরা লিখতে পারো। এনি ব্যাড অর গুড অ্যাসপেক্টস ফ্রম দ্য সিচুয়েশান, কোনো খারাপ বা ভালো দিক ওই সিচুয়েশান থেকে। ধরো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি আমরা ভালো দিকের কথা বলি, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, জনতা এসে তাকে হসপিটালে ভর্তি করেছে, এটা একটা ভালো দিক হতে পারে। আর খারাপ দিক কি হতে পারে, জনতা
ওই বাস ড্রাইভারটা বা যে ওইকে অ্যাক্সিডেন্টটা করেছে তাকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে, এটা একটা খারাপ দিক হতে পারে। এর জন্য তুমি ওটাকে 2-3টে পয়েন্টে লিখে দিতে পারো। তাহলে আমরা কি সুন্দর ইন্ট্রোডাকশন আর মেন কন্টেন্ট রিপোর্টে লিখে দিলাম। ইভেন্ট আর ইনসিডেন্টের অপিনিয়নের ক্ষেত্রেও প্রযোজ্য, ওটা আমরা অন্যভাবে দেখব, সেটাও তোমরা দেখবে একটু পরে। এবারে দেখে এসে গেছে অপিনিয়ন। অপিনিয়নের ক্ষেত্রে ইয়োর থটস উইথ সাম এক্সপিরিয়েন্সেস। তোমাকে কোনো একটা অপিনিয়ন বেসড রিপোর্ট লিখতে দিয়েছে, সেখানে তোমার চিন্তাভাবনার উপরেই কিন্তু আর অভিজ্ঞতার উপরেই কিন্তু রিপোর্টটা নির্ভর করছে। ওখানে তোমার চিন্তাভাবনা, তুমি কীরকমভাবে সিচুয়েশানটাকে ভাবতে পারছো সিকোয়েন্স অনুযায়ী, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। ওটা যখন আমরা রিপোর্ট তোমাদের আমি ডেমো দেবো তখন আরও ভালোভাবে বোঝাবো, তোমরা দেখতে থাকো। কনক্লুশন মানে আমরা রিপোর্টটাকে আবার শেষ করতে হবে। এখানে আমরা অ্যাক্সিডেন্ট করেছি, এখানে আমরা ইভেন্ট করে দিয়েছি, ইভেন্টের গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছি, অ্যাক্সিডেন্টে আমরা কী কী হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। এবারে তার তো একটা শেষ আছে, যার শুরু আছে তার শেষও আছে, রিপোর্টেরও শেষ আছে। সেই রিপোর্টটা আমরা কীভাবে শেষ করব দেখো। ফর ইভেন্ট, ওই যে বললাম ব্লাড ডোনেশন ক্যাম্প উইথ এ গুড নোট, ওই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে এটাকে আমরা একটা ভালো দিক দিয়ে কনক্লুশন দেবো। যেমন যে এর একটা ভালো দিক আছে, সবাই এখানে এসে রক্তদান করেছে, যেটা ব্লাড ব্যাংকে যাবে। ব্লাড ব্যাংকে যাওয়ার পর এটা যারা আরও অনেক রুগীর যখন ব্লাড প্রয়োজন হবে সেটা দেওয়া হবে ওখান থেকে। তাই একটা ভালো আমরা ওদেরকে কংগ্রাচুলেট করব যে এত একটা ভালো জিনিস, ভালো প্রোগ্রাম করার জন্য। এরপরে কি ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা কি কনক্লুশন লিখব? অ্যাকশন টেকেন অর রিজলভ বাই দ্য অথরিটি। কী কী অ্যাকশান নেওয়া হয়েছে বা কী কী অ্যাকশান সলভ করা হয়েছে। ধরো সেখানে অ্যাক্সিডেন্টের পর পুলিশ গেছে, পুলিশ গিয়ে জনতাদের ছত্রভঙ্গ করে দিয়েছে, অ্যাকশান করেছে। জনতাদের ছত্রভঙ্গ করার পর কিছু অ্যারেস্ট করেছে। কেন অ্যারেস্ট করেছে? ওই যে গাড়ি পুড়িয়ে দিল, একজনকে পিটিয়ে মেরে দিল, এই জন্যে। এরপরে আমরা কি লিখতে পারি? পুলিশ গাড়িটাকে সিজ করেছে, সিজ করে থানায় নিয়ে গেছে, প্লাস ওই যে ড্রাইভারটাকে অ্যারেস্ট করেছে। এটাকে আমরা দিয়ে কনক্লুশন করতে পারি। আর অপিনিয়নের ক্ষেত্রে কি? ইয়োর থটস টু রিজলভ দ্য ইস্যু। তোমাকে যে ইস্যুর ওপরে ওই অপিনিয়ন বেসড যে রিপোর্টটা লিখতে দেওয়া হয়েছে সেখানে কীভাবে ওই যে সমস্যাটার যদি সমাধান কিছু করা যেতে পারে, তোমার কী মতামতে সেখানে একটু ছোট্ট করে লিখে দিলে। ধরো তোমাকে কোনো ওই যে বললাম ছাত্ররা কেন পড়ছে না, মোবাইল গেমে ব্যস্ত আছে, এই নিয়ে তোমার কি মনে হচ্ছে এর সমাধান কিছু আছে, সেটাকে যদি 2-3 লাইনে লিখে দাও তাহলে ওটা খুবই ভালো হবে। তাহলে এই হচ্ছে মেন বডি। এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। তারপরে আমি তোমাদের রিপোর্টে চলে যাব। চাকরি প্রার্থীদের জন্য অপিনিয়নটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বেশিরভাগ চাকরির পরীক্ষায় অপিনিয়ন বেসড রিপোর্ট পড়ে, বিশেষ করে WBCS এইসব গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কিন্তু যেহেতু যেগুলো ছোটোখাটো পরীক্ষা সেখানে ইভেন্ট ইনসিডেন্ট এসে যেতেও পারে, তাই আমাদের প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে এগোতে হবে। কারণ কেউ হট করে 100 ধাপ সিঁড়িতে উঠে যাবে না, তাকে 1, 2, 3 করে এই 100 ধাপে যেতে হবে। তাই আমাদের ইভেন্ট, ইনসিডেন্ট, অপিনিয়ন 3 ভাবে এরকম করে যাব। তোমরা আশা করছি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। এই স্ক্রিনশটটা থাকলে কী হবে তোমাদের কাছে, আমি যখন এবারে তোমাদেরকে ডেমো দেখাবো যে কীভাবে আমরা ইভেন্ট, ইনসিডেন্ট, অপিনিয়ন বেসড রিপোর্ট লিখছি, তখন তোমরা ঝট করে ব্যাপারটাকে বুঝে যাবে এবং তোমরা নিজের মতো করে খুব ভালো রিপোর্ট লিখতে পারবে। ক্লাসটা একটু বড় হয়ে যাবে, খুব ভালো করে দেখো, প্রত্যেকেরই উপকার হবে। চাকরি প্রার্থী, স্কুল স্টুডেন্ট সবারই খুব উপকার হবে এই যে রুলসটাকে তোমরা যদি মাথায় রাখতে পারো। তাহলে এবারে আমরা শুরু করব কি দিয়ে? যেহেতু আমরা বেশিরভাগ পরিচিত ইনসিডেন্ট দিয়ে, বিভিন্ন গাড়ি দুর্ঘটনা, নৌকাডুবি হওয়া, তাই আমরা ইনসিডেন্ট দিয়ে শুরু করব, তারপর ইভেন্টে যাব, তারপরে অপিনিয়নে যাব। ক্লিয়ার? তোমরা দেখতে থাকো প্রতিটা মুহূর্ত ভালো করে। তাহলে এখন আমরা একটা দুর্ঘটনা নিয়ে রিপোর্ট লিখে নিই। কী রিপোর্ট লিখবো আমরা? 1 dead and 2 injured in a street accident। একজন মৃত এবং 2 জন ইনজিওর্ড মানে আহত একটা গাড়ি দুর্ঘটনায়। এই নিয়ে আমাদের রিপোর্ট এসছে। আমাদের বিভিন্ন পয়েন্ট দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, আমাদেরকে নিজেদের মতো করে লিখতে হবে। যদি পয়েন্ট দেওয়া না থাকে আমি তোমাদেরকে এখানে পয়েন্ট দিয়ে দেবো, তোমরা দেখে নেও। এই হচ্ছে আমাদের টাইটেল। তারপরে কি? বাই স্টাফ রিপোর্টার আমরা লিখতে পারি। এখানে যে কনজাংশন আছে আর এই যে প্রেপোজিশন, আর্টিকেল, এগুলো স্মল লেটার। তারপরে ওয়ার্ডগুলো ওটা কি লিখবো আমরা? ক্যাপিটাল লেটার। কনজাংশন, আর্টিকেল, প্রেপোজিশন, স্মল লেটার। ক্লিয়ার? তারপরে কি? এই যে আমরা লিখেছিলাম কলকাতা 15 আগস্ট 2020, প্লেস আর ডেট আমরা দিয়ে দিয়েছি।
তার মানে আমাদের অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? কলকাতাতে। এবার আমরা একটা সুন্দরভাবে ওই যে স্ট্রাকচার দেখলাম সেটা নিয়ে আমরা রিপোর্ট লিখতে পারি। আমি রিপোর্ট লেখার সাথে সাথে তোমাদেরকে ওই স্ট্রাকচারটাও কীভাবে ফলো করা হয়েছে সেটাও বলে দেবো। তাহলে আমরা 1 dead and 2 injured in a street accident এটা নিয়ে একটা রিপোর্ট লিখতে শুরু করি। কীরকমভাবে আমরা লিখতে পারি, তোমরা যেটা পয়েন্ট নিয়েছো আমি ওই পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে ছোট্ট ছোট্ট বাক্যে লিখতে থাকবো এবং আগের স্ট্রাকচারটা কীভাবে ফলো হচ্ছে সেটাও বলে দেবো। ধরো আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা শুরু করব। এ টেরিবল accident took place at Behala bus stop। তোমরা তোমাদের মতো করে জায়গা দেবে। A terrible accident took place at Behala bus stop at 4 p.m. yesterday। তাহলে কি একটা ভয়ানক গাড়ি দুর্ঘটনা ঘটেছে কোথায়? বেহালা বাস স্টপে। আমরা এখানে যেহেতু বেহালা একটা ছোট জায়গা, আমরা অ্যাট প্রেপোজিশন বসাবো। বেহালা বাস স্টপে অ্যাট 4 p.m. 4টের সময় ইয়েস্টারডে গতকাল। আমরা কি জানি টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। তাহলে এ টেরিবল অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট বেহালা বাস স্টপ অ্যাট 4 p.m. ইয়েস্টারডে। ক্লিয়ার? আমরা ছোট্ট করে একটা লিখলাম, সেন্টেন্স লিখে দিলাম। এবার আমরা কি লিখতে পারি, এ স্টুডেন্ট ওয়াজ রান ওভার অ্যান্ড 2 students got injured in that accident। তাহলে কি একজন স্টুডেন্ট রান ওভার হয়ে গেছে, তার মানে কি তার উপর দিয়ে বাস চলে গেছে, ওই জন্য আমরা ওয়াজ রান ওভার লিখেছি। অ্যান্ড 2 students এবং দুটো স্টুডেন্ট গট ইনজিওর্ড আহত হয়েছে এই অ্যাক্সিডেন্টে। তাহলে আমরা প্রথম কি রুল ফলো করলাম, হোয়াট কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, হোয়ার কোথায় হয়েছে, বেহালাতে হয়েছে, হোয়েন কখন হয়েছে, 4 p.m. হয়েছে, হু কার কার আঘাত হয়েছে, একটা স্টুডেন্ট, আর একটা স্টুডেন্ট রান ওভার হয়ে গেছে, আর দুটো স্টুডেন্ট ইনজিওর্ড হয়েছে। তাহলে এই গেল আমাদের মেন ইন্ট্রোডাকশন পার্ট। এবার আমরা কি আসবো, হোয়াই আর হাউ, কেন এবং কিভাবে সেটাও আমাদের দেখতে হবে, যেটাকে আমরা কিভাবে লিখব। তাহলে আমরা কি লিখতে পারি, হোয়াই অ্যান্ড হাউ দ্য অ্যাক্সিডেন্ট took place when the true drivers কি লিখতে পারি আমরা, were crossing when the true drivers were crossing each other at the highest speed and one of the drivers did not control the speed of the bus, and ran over one student when he was going home with his friends after
the school after the school was over. দেখো এবারে হোয়াই অ্যান্ড হাউ, কেন এবং কিভাবে অ্যাক্সিডেন্ট হলো সেই পয়েন্টটা আমরা বলবো। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল হোয়েন দ্য টু ড্রাইভার্স, যখন দুটো ড্রাইভার ওয়ার ক্রসিং ইচ আদার অ্যাট দ্য হাই স্পিড, যখন দুটো ড্রাইভার একে অপরকে ক্রস করছিল একদম দ্রুত গতিতে, অ্যান্ড ওয়ান অফ দ্য ড্রাইভার্স, এবং ড্রাইভারদের মধ্যে একজন, তাই এখানে প্লুরাল হয়েছে, ডিড নট কন্ট্রোল দ্য স্পিড অফ দ্য বাস, তার বাসের স্পিডটাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি, অ্যান্ড রান ওভার ওয়ান স্টুডেন্ট, এবং একটা স্টুডেন্টকে রান ওভার করে দিয়েছে হোয়েন হি ওয়াজ গোয়িং হোম, যখন সে বাড়ি যাচ্ছিল, উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সাথে, আফটার দ্য স্কুল ওয়াজ ওভার, যখন স্কুল তাদের ছুটি হয়ে গেছিলো বা স্কুল শেষ হয়ে গেছিলো, যখন বাড়ি যাচ্ছিল তখন তার অ্যাক্সিডেন্টটা বা রান ওভারটা হয়েছিল। কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এবার আমরা এই সেন্টেন্সে লিখে দিলাম। এবারে আমরা কি লিখব, টু স্টুডেন্টস অলসো গট ইনজিওর্ড, দুটো স্টুডেন্ট ইনজিওর্ড হয়েছিল, এখানে আমরা একটা ছোট্ট করে এই সেন্টেন্সটা লিখে দিতে পারি। তারপরে এবারে আমাদের কি আসবে, যে কি কি অ্যাকশান আমরা নিয়েছিলাম সেটাকে আমাদের লিখতে হবে, যেটা আমাদের 3rd নম্বর পয়েন্ট ছিল। আমরা কি লিখতে পারি, সাম পিপল took him to hospital where he was declared some people took him to hospital, তবুও কিছু লোক বা জনতা তাকে হসপিটালে নিয়ে গেছিল এই আশায় যে সে বেঁচে যেতেও পারে, কিন্তু হোয়ার বা যেখানে, হোয়ার হি ওয়াজ ডিক্লেয়ার ডেড, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, হসপিটালেই তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। যদিও সে রাস্তায় মারা গেছিল, তবুও তাকে কিছু লোক হসপিটালে নিয়ে গেছিল যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবার আমরা কি লিখতে পারি, দিস pathetic incident brought tears to everyone's eye who was present. দিস প্যাথেটিক ইনসিডেন্ট, এই যে একটা খুব যন্ত্রণাদায়ক ঘটনা, ব্রট টিয়ার্স, চোখে জল এনে দিয়েছিল, ব্রট টিয়ার্স টু এভরিওয়ানস আই, প্রত্যেকের চোখে জল এনে দিয়েছিল, হু ওয়াজ প্রেজেন্ট দেয়ার, যারা সেখানে উপস্থিত ছিল। এরপরে আমরা কি লিখতে পারি, লাস্টে কনক্লুশন হিসাবে, দ্য পুলিশ ইমিডিয়েটলি reached at the spot পুলিশ খুব দ্রুততার সহিত ওই যে অ্যাক্সিডেন্টার স্পটে পৌঁছে গেছিল। তারপরে আমরা কি লিখতে পারি, দ্য ড্রাইভার was arrested and the bus was seized by the police. তাহলে কি, দ্য ড্রাইভার ওয়াজ অ্যারেস্টেড মেইন যে ড্রাইভার যার গাড়ির ওপর দিয়ে রান ওভারটা হয়েছিল তাকে অ্যারেস্টেড করা হয়েছে বা তাকে জেলে ধরা হয়েছে, অ্যান্ড দ্য বাস ওয়াজ সিজড বাই দ্য পুলিশ, এবং বাসটাকে পুলিশের দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে। তাহলে এই হলো আমাদের কনক্লুশন, ছোট্ট করে লিখে দিলাম।
এই যে ইনসিডেন্ট, তোমরা আগে স্ক্রিনশটটা নাও, তারপরে বলছি। এই যে রিপোর্টটা আমরা লিখলাম, এটা হচ্ছে ইনসিডেন্ট বেসড। এটা হচ্ছে ইনসিডেন্ট বেসড। কেন ইনসিডেন্ট? যে কোনো দুর্ঘটনা, যে কোনো কোল্যাপস, যেগুলো বাড়ি ভেঙে পড়ে, ব্রিজ ভেঙে পড়ে, বোম ব্লাস্ট হয়, নৌকাডুবি হয়, এই সব রিপোর্টের ক্ষেত্রে তোমরা এই ফরম্যাটটা ফলো করবে। প্রথমে ইন্ট্রোডাকশান, তারপরে হোয়াই অ্যান্ড হাউ, তারপরে কি মেন যে কন্টেন্ট সেটা একটু লিখবে, তারপরে কনক্লুশন যেরকম আমি লিখে দিলাম সেটা। এরপরে আমরা দেখব ইভেন্টকে আমরা কিভাবে লিখতে পারি। ইভেন্ট মানে আমি কি বলেছিলাম, ওই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, কোনো ত্রাণ শিবির হতে পারে, কোনো ক্লথ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হতে পারে, যে কোনো প্রোগ্রাম হতে পারে, তার উপরে একটা রিপোর্ট। এই হলো ইনসিডেন্ট। যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে তোমরা এবার অনায়াসেই রিপোর্ট লিখতে পারবে। তোমরা কিন্তু কোনোদিন এটাকে মুখস্থ করবে না, তোমরা জাস্ট স্ট্রাকচারটা ফলো করো। আমি কিভাবে লিখতে চাইলাম ব্যাপারটাকে সেটা ফলো করো। আমি কেন তোমাদের লিখে দেখালাম, কারণ আমি যদি বই থেকে, আমি তো দিনে 50টা রিপোর্ট তোমাদের এখানে ক্লাসে করে দিতে পারি। ওটা করলে কিন্তু কিছুই হবে না, তোমরা কি কিছু শিখতেই পারবে না। যে স্যার নিজেই রিপোর্ট লিখতে পারে না, আমাদের কি শেখাবে? তাই আমি তোমাদেরকে ডেমো করে দেখালাম, যাতে তোমরা রিপোর্টটা নিজের মতো করে লেখা শেখো। এবং পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে ভেঙেও বলে দিচ্ছি, যাতে তোমরা রিপোর্টটা নিজে থেকে লেখা শেখো। মুখস্থ কিন্তু করবে না। ওই আমি বললাম, রিপোর্ট তো বইয়েতে 50-60টা আছে, আমি তোমাদেরকে দিনে 50-60টা রিপোর্ট লিখে দেখিয়ে দিতে পারি ওই পয়েন্টস নিয়ে, কিন্তু তাতে কি তোমাদের কোনো লাভ হবে? তোমাদের কোনো লাভ হবে না। তোমাদেরকে নিজে থেকে লেখা প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে মাছ ধরা শেখাবো, কিন্তু মাছ ধরে তোমাদেরকে আমি দেব না। আমি তোমাদেরকে এখানে তাহলে মাছ ধরাটা শেখালাম, রিপোর্ট লেখা শেখালাম। এবার মাছ ধরতে হবে তোমাদের, সেটা চাকরির পরীক্ষার্থী হোক বা স্কুল স্টুডেন্টস। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা ইভেন্ট নিয়ে রিপোর্ট লিখে নেব। তাহলে এইবারে আমাদের ইভেন্ট নিয়ে রিপোর্টটা লেখা যাক। আমি তোমাদের অনেক টাইম লেগে যাচ্ছে ভিডিওটা করতে, তাই আমি লিখে নিয়েছি, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। প্রথমে আমরা যে ফরম্যাটটা শিখেছিলাম সেই ফরম্যাট ফলো করছে কি না দেখো। তাহলে কি, ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আমাদের মতো টাইটেল দিয়ে দিয়েছি বা স্টাফ রিপোর্টার লিখে দিয়েছি। কলকাতা 15 অগস্ট 2020 একটা ডেট প্লেস দিয়ে দিয়েছি। এবার আমরা রিপোর্টটা লেখা শুরু করি। এ ব্লাড ডোনেশন ক্যাম্প was organized by Athletic Club on 14th August 2020 at the club premises. একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল বাই অ্যাথলেটিক ক্লাব, অ্যাথলেটিক ক্লাবের দ্বারা অন 14th August 2020 2020 14th আগস্টে অ্যাট দ্য ক্লাব প্রেমাইসেস, ক্লাব প্রাঙ্গণে। এখানে আমরা 14th আগস্ট কেন দিলাম? কারণ আমরা সচরাচর রিপোর্টটা পরের দিনে পাবলিশ করি, আগের দিনের ঘটনার রিপোর্ট পরের দিন পাবলিশ করি। তাই আজকে আমাদের রিপোর্ট বেরিয়েছে নিউজ পেপারে, ঘটনাটা কবে ঘটেছে? আগের দিন, তাই আমরা লিখেছি 14th আগস্ট। ক্লিয়ার? তাহলে এরপরে কি আমরা লিখতে পারি? দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড অ্যাট 10 AM। প্রোগ্রামটা সকাল 10টায় শুরু হয়েছিল অ্যান্ড কন্টিনিউড টিল 5 PM, এবং সেটা কতক্ষণ চলেছিল? বিকেল 5টা পর্যন্ত। তাহলে আমরা কি দেখলাম? কি প্রোগ্রাম? হু এখানে কে? ব্লাড ডোনেশন ক্যাম্প চালু হয়েছে। হোয়েন কখন? সেটা সকাল 10টা থেকে বিকেল 5টায় চলেছে। হোয়ার? অ্যাথলেটিক ক্লাবের দ্বারা তাদের ক্লাব প্রেমিসেসে। কোন তারিখে? 14th আগস্ট 2020-তে। এরপরে আমরা কি স্ট্রাকচার দেখব? দ্য রিনাউন্ড ডক্টর মিস্টার এম রয় উইথ হিজ টিম ওয়াজ প্রেজেন্ট। একটা স্বনামধন্য ডাক্তার মিস্টার রয় তার টিমের সঙ্গে প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন। অ্যান্ড ইনাগুরেটেড দ্য প্রোগ্রাম, এবং প্রোগ্রামটাকে তিনি ইনাগুরেট করা বা উদ্বোধন করেছিলেন। তাহলে আমি ওই কী বললাম? সামওয়ান উইল ইনাগুরেট দ্য প্রোগ্রাম, যেটা আমি স্ট্রাকচারে বলেছি সেটা এখানে আমি সেন্টেন্সটা লিখে দিলাম। তারপরটা কি? হি টোল্ড, মানে মিস্টার রয় টোল্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ডোনেটিং ব্লাড। ব্লাড ডোনেট করার গুরুত্ব সম্পর্কে তিনি বলেছিলেন। ওই যে আমি বলেছিলাম যে কোনো একটা কেউ কিছু বলবে, কিছু ভালো হতে পারে, খারাপ হতে পারে, এখানে ভালোটাই বলবে। অ্যাপ্রক্সিমেটলি 100 পার্টিসিপেন্টস পার্টিসিপেটেড ইন দিস নোবেল কজ। এই মহৎ কাজে
100 জনের মতো প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল। পার্টিসিপেন্টসের সাথে পার্টিসিপেন্টস এখানে নাউন, আর এখানে পার্টিসিপেটেড ভার্বের পাস্ট ফর্ম। দ্য মেডিকেল টিম চেকড আপ দেয়ার ফিজিক্যাল কন্ডিশন। মেডিকেল টিম কি করেছিলেন, যারা ওই ব্লাড ডোনেট করবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছিল। সাম ডোনার্স ওয়ার নট অ্যালাউড টু ডোনেট ব্লাড। কিছু যারা রক্ত দিতে এসেছিল তাদেরকে অনুমতি দেওয়া হয়নি ব্লাড দেওয়ার জন্য, অ্যাজ দেয়ার, কারণ তাদের হেলথ কন্ডিশন, তাদের স্বাস্থ্যের অবস্থা ওয়াজ ব্যাড, ভালো ছিল না। আমরা কি জানি, ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের প্রেশার টেস্ট করে, যদি কারোর প্রেশার হাই থাকে তার এদের রক্ত নেওয়া হয় না, তাই জন্য এদেরও রক্ত নেওয়া হয়নি। তাহলে এখানে আমরা মেন বডিটাকে একটুখানি লিখলাম, ওখানে কি ঘটেছে কি হচ্ছে এইসব ব্যাপার নিয়ে আমরা লিখছি এখন। অ্যাটলিস্ট 90 ইউনিটস অফ ব্লাড ওয়ার কালেক্টেড ফ্রম দ্য ক্যাম্প। 90 ইউনিট রক্ত ওখান থেকে ক্যাম্প থেকে কালেক্ট করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। দ্য ডোনার্স ওয়ার গিফটেড এ প্রেসার কুকার। ডোনারদের একটা প্রেসার কুকার গিফট করা হয়েছে, অ্যান্ড এ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এবং একটি প্রশংসাপত্র দেওয়া হয়েছে ফর ডোনেটিং দেয়ার ব্লাড, তারা যেহেতু ব্লাড দান করেছে সেই জন্যে। ঠিক আছে, তারপর এই হচ্ছে আমাদের মেন বডি হয়ে গেল। এবারে আমরা একটা কনক্লুশন টেনে দিতে পারি, কি ওখানে আমাদের একটা ডাক্তাররা কেউ কিছু বলতে পারে, বা আমাদের একটা ভালো লাগার জিনিস যেটা আমাদের মনে হয়েছে ওটা ভালো, সেই নিয়ে একটা আমরা কনক্লুশন টানতে পারি। কি করতে পারি, ডক্টর রয় কংগ্র্যাচুলেটেড দ্য ক্লাব মেম্বার্স। ডক্টর রয় ওই ক্লাব মেম্বারদের অভিনন্দন জানিয়েছিলেন ফর অর্গানাইজিং সাচ এ নোবেল প্রোগ্রাম, এইরকম একটা মহৎ প্রোগ্রাম আয়োজন করার জন্য। দেয়ার ওয়াজ এ সেন্স অফ স্যাটিসফ্যাকশন অন দ্য ফেস অফ ভলেন্টিয়ার্স। ওই যে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক যারা ওখানে ছিল, তাদের চোখে মুখে একটা সন্তুষ্টির ভাব দেখা গেছে, চোখে মুখে একটা উৎফুল্লের ভাব, তারা খুবই আনন্দিত। কেন? হু ওয়ার্কড টায়ারলেসলি টু মেক ইট সাকসেসফুল। যারা এই প্রোগ্রামটাকে সফল করার জন্যে দিন রাত পরিশ্রম করেছিল, তাই যেহেতু এই প্রোগ্রামটা সাকসেস হয়েছে, তাই তাদের চোখে মুখে একটা আনন্দের ছাপ ফুটে উঠেছে আনন্দে। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের মেন যে স্ট্রাকচারটা, তোমরা ফেলে নাও, দেখবে একদম স্ট্রাকচার অনুযায়ী আমরা এই রিপোর্টটাকে লিখেছি। তাহলে যে ইনসিডেন্ট আসুক, যে ইভেন্ট আসুক, তোমরা স্ট্রাকচার অনুযায়ী ছোট ছোট করে সেন্টেন্স লিখতে থাকবে। তোমরা একটু ভাবনা চিন্তা করে নেবে কি লিখবে, তাহলে তোমরা অনায়াসেই এই রিপোর্টটাকে লিখতে পেরে যাবে। তাহলে এই হলো আমাদের ইনসিডেন্ট আর ইভেন্ট। ইনসিডেন্ট আর ইভেন্টটা একসাথে শেখা দরকার ছিল, কারণ ইনসিডেন্ট আর ইভেন্টের রিপোর্টের স্টাইলটা অনেকটা একই রকম, কারণ এখানে সব পাস্ট টেন্সে লিখতে হয় বেশিরভাগ সেন্টেন্স। এখানে কোনো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ইউজ করা যায় না, এখানে আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখব। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মেন কনসেপ্ট। আশা করছি তোমরা এই দুটো রিপোর্ট বুঝতে পেরেছো। এইবারে অপিনিয়ন বেসড যে রিপোর্টটা, ওটা একটু অ্যাডভান্স লেভেল, তো ওটা আমরা পরের ক্লাসে শিখবো, কারণ এই ক্লাসে ওটা শিখলে একটু কনফিউশন হতে পারে। তোমরা যারা বিগিনার, তোমরা যারা রিপোর্ট লেখা শুরু করছো, তারা এই দুটো দেখে আপাতত তোমাদের মতো করে যে কোনো রকম রিপোর্ট লিখতে থাকো। ভালো লাগলে ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হয়। আমি জানি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ইন ডেপথ তোমাদেরকে বোঝাতে গেলে, ডিটেলসে বোঝাতে গেলে ক্লাসটা বড় করতেই হতো। তাছাড়া কারণ আমি শর্টকাট মেথড পছন্দ করি না, শর্টকাট মেথডে আমি তোমাদেরকে শেখাবোও না, কারণ শর্টকাট মেথডে শেখা জিনিস আমরা বেশি দিন মনে রাখতে পারি না। শর্টকাটে শিখলে তোমাদের লেখার স্বাবলম্বী হবে না, তোমরা লেখায় স্বাবলম্বী হবে না, ওই পরের নির্ভরশীল হয়ে থাকতে হবে সব সময়। তাই নিজে থেকে লিখতে গেলে শর্টকাট মেথড বর্জন করে দাও। ক্লিয়ার? আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা অপিনিয়ন বেসড রিপোর্ট নিয়ে ডিটেলে আলোচনা করে নেব, কীভাবে লিখতে হয় সেটাও বলে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।